আপনাদেরকে 3টা লেকচারে আলাদা আলাদা করে পড়াবো। সো প্রথম একটা টপিক নিয়ে একটু কথা বলি, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। ঠিক আছে, রসায়ন যখন সবুজ হয়ে যায় বা রসায়ন যখন সবুজ হওয়া লাগে তখন অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি। তো দেখো এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাটম ইকোনমি আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর। সো এই দুইটা জিনিস নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। যে রিসেন্টলি দেখা গেছে যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসা শুরু হয়েছে, আগে এত আসতো না। ঠিক আছে, বইয়ের শুরুর দিকের ইন্ট্রোডাক্টরি টপিক তো, তাই এত আসতো না, বাট এখন দেখা যাচ্ছে কিন্তু বেশ ভালো পরিমাণ কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছর একটা দুইটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসতেছে। কারণ কি, কারণ ওই যে ওইটাই, যে যেসব টপিক আমরা একটু ইগনোর বেশি করি বা পাত্তা কম দিই, গুরুত্বপূর্ণ কম মনে করি, সেগুলো থেকে দেখা যাচ্ছে যে সামনের বছরগুলোতে কোয়েশ্চেন দুই একটা আসার সম্ভাবনা থেকেই যায়। সো ওই ব্যাপারটাই, ধরো আসছে হয়তো একটা এমসিকিউ, বাট সেটা ডিপেন্ড করে প্রায়োরিটির উপর, যে একটা এমসিকিউ আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো টার্মগুলো আসলে খুবই সহজ, এই জন্য শুরুতেই কথাবার্তাগুলো বলে নিলাম। যে কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে তুমি মোট উৎপাদের ভর দিয়ে ভাগ দিবা, 100% দিয়ে গুণ দিবা, যেটা পেয়ে যাবা সেটাকে বলা হয় পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। সো আমি যদি একটা কথার কথা বলি, যে মনে করো আমাদের একটা রিয়াকশন, দুইটার জন্যই সেম রিয়াকশন লিখি, এ প্লাস বি থেকে যদি সি প্লাস ডি হয়, এরকম যদি একটা রিয়াকশন হয়, ঠিক আছে। সো আমি এখানে একটু উপরে লিখি, সাপোজ সি হচ্ছে এখানে আমাদের কাঙ্ক্ষিত, মানে যেটা আমি চাচ্ছি, ঠিক আছে, যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এটা একটা কথা। আর সাপোজ ডি হচ্ছে আমাদের ওয়েস্ট বা বর্জ্য, বাংলায় যদি বলি বর্জ্য। সো আশা করি দেখে বোঝা যাচ্ছে যে ফর্মুলাটা যে কত সিম্পল হবে আমাদের এখানে, কোনো ভেজাল নাই, কোনো প্যাচ নাই। বাট ওই যে বললাম, তুমি যদি কোনোদিন না দেখে যাও জিনিসটা, এরপর যদি পরীক্ষায় বের করতে দেয়, তাহলে হালকা প্যাচে পড়বো। তাহলে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এই এটা আসলে কি বলছে আমাদেরকে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর। So আমরা ধরে নিলাম, এটা প্রশ্নে তোমার বলাই থাকবে, প্রশ্নে বলাই থাকবে যে কোনটা কাঙ্ক্ষিত উৎপাদ, চিন্তা করো না, আমাদের নিজে থেকে বুঝতে হবে না, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এটা তাহলে কি হবে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর এম সি, এম সি হবে। আর নিচে কি হবে, আমার টোটাল যে উৎপাদ আছে সেটা। সো টোটাল আছে মনে করো এম সি প্লাস এম ডি, টোটালটার ভর যোগ করলা, এবং এটাকে কি দিয়ে গুণ দিব, 100% দিয়ে। সো এভাবে আমরা একটা আনসার পেয়ে যাব। হোপফুলি পরের পেজে ম্যাথ দেখলে আরেকটু ক্লিয়ার হবে। আর দেখো এবার যদি বলি ই ফ্যাক্টরের ব্যাপারটা, ঠিক আছে, শেলডনস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, উনি সর্বপ্রথম এটার ধারণাটা দেন, এই জন্য ওনার নাম অনুসারে এটাকে শেলডনস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর বলা হয়। তাহলে ই ফ্যাক্টর, এই সমান আমরা এখান থেকে কি লিখতে পারি, এই বিক্রিয়ার আদলে টোটাল ওয়েস্ট, বর্জ্যটা নিব, ঠিক আছে, বর্জ্যটা এখানে ডি, আমি তোমাকে বলেই দিচ্ছি যে কথার কথা ধরে নিলাম, বর্জ্য ডি উপরে থাকলো, এম অফ ডি, আর নিচে তুমি কি লিখবা, ওই যে টোটাল যেই প্রোডাক্ট, সেটা টোটাল প্রোডাক্ট কার কার, সি এবং ডি। এবং এখানে যেটা বলা হচ্ছে, একটা জিনিস দেখো, এটা বলে দেওয়া থাকুক আর না দেওয়া থাকুক, দুইটা ইউনিটের তো কেজি, আলটিমেটলি কেজি কেজি কাটাকাটি, যে এটা কিন্তু আনসারটা ইউনিটলেস আসবে, আর এটার আনসারটা কিন্তু সবসময় পার্সেন্টেজ আসবে। এখানে তুমি বলতে পারো কেন ভাই, আসলে ফর্মুলাটা দেওয়াই হয়েছে এভাবে, একটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ বের করি অ্যাটম ইকোনমিতে, আর আরেকটা আমরা বের করি হচ্ছে জাস্ট তাদের অনুপাতটা, ওইটা 100 দিয়ে গুণ দিতে হয় না। এই জন্য যেটার জন্য যেই ফর্মুলা, সেটাই আসলে ব্যবহার করতে হবে। এখন যদি একটা কমন আইডিয়া আমরা বুঝি, যে অ্যাটম ইকোনমির মানটা বেশি হলে ভালো নাকি কম হলে ভালো, তুমি একটু চিন্তা করো। অ্যাটম ইকোনমির মান যদি আমাদের বেশি আসে, তার মানে কি, কাঙ্ক্ষিত উৎপাদ যদি বেশি আসে, স্বাভাবিক ভগ্নাংশে লব যদি বেশি আসে, তাহলে কি আমাদের অ্যাটম ইকোনমির মানটা সেটাও বেশি আসবে। আরেকবার বলতেছি, একটু দেখো, উৎপাদ, যে উৎপাদটা তুমি চাও, উৎপাদ কে আছে, লব আছে, তোমার কাঙ্ক্ষিত উৎপাদ যদি বেশি হয়, মানে উপরের মানটা যদি বেশি হয়, লবের মান যদি বেশি হয়, স্বাভাবিক অ্যাটম ইকোনমির মানও বেশি হবে। আর অ্যাটম ইকোনমির মান বেশি হলে আমরা জিনিসটাকে একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে গ্রিনার। এই যে গ্রিন কেমিস্ট্রি বলতেছি না, গ্রিনার মানে সেটা বেশি সবুজ হবে। বেশি সবুজ বলতে সেটা অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব হবে। আবার বলতেছি, ঠিক আছে, তুমি তোমার ক্যালকুলেটরে মনে করো 10কে 50 দিয়ে ভাগ দাও, আর 5কে 50 দিয়ে ভাগ দাও, বুঝতেই পারতেছো যে 10কে যদি 50 দিয়ে ভাগ দাও, তোমার পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বেশি আসবে, উপরের সংখ্যাটা যদি বেশি হয়। সো উপরের সংখ্যাটা বড় হলে, উৎপাদ বেশি হলে, আলটিমেটলি অ্যাটম ইকোনমি বেশি। তার মানে তোমার এখানে লাভটা বেশি হচ্ছে, যতটুকু তুমি এখানে কাজ করতেছো, বর্জ্য বা আননেসেসারি জিনিসটা কম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা দেখি যে পরবর্তী যে জিনিসটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেটা কিন্তু আমি উপরে উল্টা জিনিসকে রাখি, টোটাল ওয়েস্ট যেটা, সেটাকে রাখি। সো এই ক্ষেত্রে আমি যদি বলি টোটাল ওয়েস্ট
আলটিমেটলি এই বর্জ্যটা যত বেশি হবে, খুব স্বাভাবিক এইটা তত বেশি হবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন ভাইয়া চিন্তা করো, বর্জ্য বেশি, তার মানে কিন্তু অটোমেটিক এটা গ্রিনার কম হবে, তার মানে কিন্তু অটোমেটিক এটা কম পরিবেশ বান্ধব হবে, খুব স্বাভাবিক। আচ্ছা, তো আমরা এই রিলেটেড ম্যাথ দেখি, খুবই সহজ কনসেপ্ট, তখন আরেকটু ক্লিয়ার হবে আমাদের। আচ্ছা, সো দেখো কি বলা আছে, টাইটেনিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়, এটা বলা আছে, খুব ভালো কথা। দেন বলা হচ্ছে যে উল্লেখিত দুটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি গ্রিনার, ঠিক আছে। আচ্ছা ইয়ামিন ভাইয়া, তুমি যেহেতু আগেই বলতেছিলা, খুব ভালো মতো বুঝে গেছো, তুমি চাইলে আমি করার আগে চ্যাটে আনসারটা একটু জানাই দিতে পারো, ঠিক আছে, তাহলে আমি তোমার আনসারটা দেখে লিখে ফেলতে পারবো খুব সহজে। আচ্ছা, তাহলে দেখো, এই যে টাইটানিয়াম দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন যে করা হয়েছে, একটা হচ্ছে ম্যাঙ্গানিজের সাহায্যে, একটা হচ্ছে সরাসরি টাইটানিয়াম অক্সাইড থেকে বিক্রিয়া করে বিয়োজন হয়েছে, দুইটা আলাদা আলাদা পদ্ধতি। এখন বলছে যে এই দুইটার মধ্যে কোন পদ্ধতিটি গ্রিনার। আচ্ছা, টাইম লাগবে, সো এই তো আমারও প্রথম স্লাইডটায় টাইম লাগছে, যেহেতু মানুষজন আসতে একটু দেরি হয় বা একটু সবার কথা চিন্তা করা লাগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, উল্লেখিত দুই পদ্ধতির মধ্যে কোনটা বেশি গ্রিনার বলছে, মানে কোনটা বেশি পরিবেশ বান্ধব, গ্রিনার মানেই কি কোনটা পরিবেশের প্রতি হেল্পফুল বেশি, মানে পরিবেশের ক্ষতি হবে কম, সেটা যদি আমরা একটু চিন্তা করি। আচ্ছা, সো প্রথমে আমরা প্রথম ম্যাথটা সলভ করি, এ সলভ করব, দেন হচ্ছে যে আমরা সেকেন্ডটা দেখব। তাহলে তোমার কি করতে হবে, দুইটা বিক্রিয়ার জন্যই অ্যাটম ইকোনমি হিসাব করো। প্রথমে এক নম্বরের জন্য হিসাব করি, কি করব, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এবং ফর্মুলাটা কি হওয়া উচিত ভাইয়া, উপরে আমি কার্ডটা নিব, কাঙ্ক্ষিত উৎপাদ। অবশ্যই তুমি এখানে টাইটেনিয়াম ধাতুটা নিষ্কাশন করতেছো, তার মানে কাঙ্ক্ষিত উৎপাদ তোমার টাইটেনিয়াম। সো উপরে হবে এম অফ টাইটেনিয়াম, টাইটেনিয়ামের ভরটা, আর নিচে কি হবে, টোটাল যেটা এম অফ টাইটেনিয়াম প্লাস হচ্ছে এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইন্টু 2। তার মানে কি হবে, দুইজনেরটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার হিসাব করতে হবে, ঠিক আছে। সো দুইজনেরটাই যেহেতু হিসাব করতে হবে এখানে, এবং ফাইনালি এটাকে কি করতে হবে, 100% দিয়ে গুণ দিয়ে দিতে হবে। আমি দেখতে পারতেছি রত্ন, তারপর শর্মী, অনেকেই কিন্তু আনসার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, রাসেল, ঠিক আছে, যারা বুঝছে তারা কিন্তু সবাই অলরেডি আনসার দিয়ে দিতে পারতেছে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, খুব সুন্দর মতো টাইটেনিয়ামের যে ভরটা সেটা বসাবেন 47 এত, আর ম্যাঙ্গানিজ অক্সাইডের কত হয়, ম্যাঙ্গানিজের হচ্ছে 24, আর অক্সিজেনের হচ্ছে 16। সো 24 16 40 হবে আলটিমেটলি, হিসাব নিকাশ গুলো করবেন সুন্দর মতো, চলে আসবে আমাদের 37.435%। যারা আনসারটা দিছিল চ্যাটে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সুবিধা হয় মাঝে মাঝে আনসার গুলা দিয়ে দিলে। এবং পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি যদি দ্বিতীয় রিয়াকশনটার জন্য বের করতে চাই এবার, তাহলে দেখো কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু একই জিনিস আছে আমাদের, তাই না, টাইটানিয়ামে আছে। তাহলে উপরে টাইটানিয়ামের যে ভর, সেটাকে এবার ভাগ করবা কি দিয়ে, দেখো টাইটানিয়াম আর অক্সিজেনের ভর দিয়ে। সো করি আমরা, টাইটানিয়াম আর অক্সিজেনের ভর কত বসাবেন, অবশ্যই 16 × 2 = 32 বসাইলে আমরা আলটিমেটলি যদি 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজটা নিয়ে আমরা কত পেয়ে যাবো বলেন ভাইয়া, পেয়ে যাবো হচ্ছে 59.93%। সো তাহলে এবার আপনাদের বলার কাজ যে কোনটায় আমি প্রোডাক্টটা আলটিমেটলি বেশি লাভ হয়েছে, বা কোনটা হচ্ছে আমার বেশি গ্রিনার, মানে কোনটা বেশি পরিবেশ বান্ধব, কুইকলি একটু চ্যাটে বলে দেন তো, 1 আর 2 লিখে, 1 আর 2 লিখে। ভেরি গুড, চমৎকার, ম্যাক্সিমাম আমরা ধরে ফেলতে পারছি যে আনসার হবে আমাদের 2। এক্স্যাক্টলি, ধন্যবাদ ভাইয়ারা। তাহলে দেখো, আশা করি এটা নিয়ে আর বেশি কথা বলতে হচ্ছে না, যে 2 হচ্ছে আমার মোর গ্রিনার। কারণ কি দেখো, তোমার টার্গেট ছিল টাইটেনিয়াম পাওয়া, বুঝাই যাচ্ছে এখানে তুমি টাইটেনিয়ামটাকে বেশি পাচ্ছ, যেভাবে বলি না কেন, উৎপাদের শতকরা হার বেশি কার, বা পরিবেশ বান্ধব কে বেশি, বা গ্রিনার কে বেশি, যাই বলি না কেন, সবগুলা কিন্তু আলটিমেটলি একই কথা। দেখো এটা বুয়েট 18-19 সালে আসছে, তুমি যদি একটু কোয়েশ্চেন ব্যাংকটা দেখো, বুয়েট, কুয়েট, সাস্ট, এই বেশ কয়েকটা জায়গায় গত 2-3 বছর এটা থেকে কোয়েশ্চেন আসতেছে। ওই যে কনভেনশনাল টপিকগুলোর বাইরে থেকে একটু আসে, কিন্তু বইয়েরই কিন্তু জিনিসটা, ঠিক আছে, একদম বইয়ের শুরুর দিকে আলোচনা থাকে সাধারণত এই চ্যাপ্টারের। তাহলে এটা আমরা বুঝলাম। এবার সেকেন্ড কোয়েশ্চেনটা একটু সলভ করি, বুঝাই যাচ্ছে এটা ই ফ্যাক্টরটা বের করতে বলছে, এবং যারা বুঝতে পারতেছেন আনসার কি হবে তারা এবারও চ্যাটে চাইলে আনসারটা আমাদেরকে জানাইতে পারেন। হ্যাঁ, দেখো 2 নং বিক্রিয়ায় বলেই দিচ্ছে টাইটেনিয়াম প্রধান উৎপাদ আর ম্যাগনেসিয়াম অক্সাইড বর্জ্য, বলেই তো দিছে, আর কি লাগে বলো। সো তাহলে আমাদের কি করা উচিত, আমরা ই ফ্যাক্টর কিভাবে বের করব, ই ইকুয়ালস টু, উপরে থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইডের মাস, এবং দেখো সামনে যেহেতু 2 আছে না, তাই অবশ্যই 2 দিয়ে গুণ করা লাগবে।
হ্যাঁ, কারণ সমতা তো করে নেওয়া লাগবে। আমরা জানি যে কোনো এই ধরনের বিক্রিয়া যখন পার্সেন্টেজ হিসাব টিসাব করি, সমতা করে নেওয়াই লাগে, ঠিক আছে। সো দেখো নিচে কে বসবে, নিচে বসবে হচ্ছে আমাদের টোটাল মাসটা, তার মানে টাইটেনিয়ামের প্লাস হচ্ছে যে এম অফ ম্যাঙ্গানিজ অক্সাইড ইন্টু 2। সো আমরা যদি হিসাব নিকাশগুলো করি, আমরা কিন্তু সুন্দর মতো আনসারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আনসার আসতেছে 0.625। আপনাদের চ্যাট দেখে কিন্তু লিখলাম, ঠিক আছে, চ্যাটে যা লিখছেন সেটা দেখে লিখলাম। এবং দেখো এটার সাথে একক টেকক লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটা অনুপাত কাটাকাটি চলে যাচ্ছে, রাইট। সো কোনো সমস্যাই নেই। ম্যাগনেসিয়াম অক্সাইড বর্জ্য বলেই তো দিছে, আর কি লাগে বলো। সো তাহলে আমাদের কি করা উচিত, আমরা ই ফ্যাক্টর কিভাবে বের করব, ই ইকুয়ালস টু উপরে থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইডের মাস, এবং দেখো সামনে যেহেতু 2 আছে না, তাই অবশ্যই 2 দিয়ে গুণ করা লাগবে। হ্যাঁ, কারণ সমতা তো করে নেওয়া লাগবে। আমরা জানি যে কোনো এই ধরনের বিক্রিয়া যখন পার্সেন্টেজ হিসাব টিসাব করি, সমতা করে নেওয়াই লাগে, ঠিক আছে। সো দেখো নিচে কে বসবে, নিচে বসবে হচ্ছে আমাদের টোটাল মাসটা, তার মানে টাইটেনিয়ামের প্লাস হচ্ছে যে এম অফ ম্যাঙ্গানিজ অক্সাইড ইন্টু 2। সো আমরা যদি হিসাব নিকাশগুলো করি, আমরা কিন্তু সুন্দর মতো আনসারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আনসার আসতেছে 0.625। আপনাদের চ্যাট দেখে কিন্তু লিখলাম, ঠিক আছে, চ্যাটে যা লিখছেন সেটা দেখে লিখলাম। এবং দেখো এটার সাথে একক টেকক লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটা অনুপাত কাটাকাটি চলে যাচ্ছে, রাইট। সো কোনো সমস্যাই নেই, ঠিক আছে। টাইটেনিয়ামের ভর কি উপরে নিচে সেম হবে? পারমাণবিক ভর না, এটা পারমাণবিক ভর না, পারমাণবিক ভর তো সেম হওয়া উচিত নাকি? এই যে এই টাইটেনিয়াম আর এই টাইটেনিয়াম অবশ্যই সেম হবে, আলাদা কি আর কি হবে বলো, পরমাণু তো। আচ্ছা, সো হোপফুলি সহজ একটা কনসেপ্ট, সবাই ক্লিয়ার। আমরা তাহলে আর দেরি না করে চলে যাই আমাদের সামনের দিকে। ক্লোরোফ্লোরো কার্বন নিয়ে কথা বলবো। অনেক মজার একটা টপিক, এবং এটা নিয়ে এককালে প্রচুর এমসিকিউ আসতো, এটা নিয়ে এককালে অনেক বেশি বেশি এমসিকিউ আসতো, ঠিক আছে। সো আমরা একটু দেখি। ভাইয়া অবশ্যই আমাদের এমজি, ঠিক আছে, এমজি যেহেতু আমি খুব সম্ভবত এমজি লিখছি, কোথাও এমএন লিখি নাই। হ্যাঁ, এমজি তো ভাইয়া আমাদের ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাঙ্গানিজ না। যদি ভুলে বলেও থাকি তাহলে আন্তরিকভাবে দুঃখিত, বুঝাই যাচ্ছে এমজি তো আমাদের ম্যাগনেসিয়ামই হবে। আচ্ছা, তাহলে দেখো যেটা বলতেছিলাম, ক্লোরোফ্লোরোকার্বন, এটা নিয়ে অ্যাডমিশনে একসময় প্রচুর কোশ্চেন আসতো এমসিকিউতে, ঠিক আছে। সো এটা একটু দেখি আমরা ব্যাপারটা। এটা আমাদের আগেই বলে রাখতেছি ভাই, এটা এখন এমসিকিউতে আসবে তোমার যদি আসে। রিটেন নিয়ে চিন্তা করো না, রিটেনে এটা আসবে না, এতটুকু মোটামুটি তুমি লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখলে নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। এখন দেখো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যে ক্লোরোফ্লোরোকার্বন গুলার সংকেত কিভাবে বের করে। প্রশ্নে এরকম দেওয়া থাকে যে সিএফসি সাপোজ 11 এর সংকেত কি, 11 এর সংকেত কি, এভাবে আসে প্রশ্নে। এন্ড সংকেতটা আবারও বলে দিচ্ছি, যেহেতু এমসিকিউতে আসতেছে, আণবিক সংকেত, গাঠনিক সংকেত নিয়ে তোমার চিন্তা করা লাগবে না আসলে, এটা আণবিক সংকেতটাই তোমার কাছে জানতে চাবে। সো দেখো কি করবা, এই যে যে সংখ্যাটা দেওয়া থাকবে 11, সেটার সাথে সুন্দর মতো জাস্ট 90টা যোগ করে দিবা। এটা হচ্ছে জাস্ট 90 এর কাজ, 90 অ্যাড করলেই কাজ শেষ। তার মানে তোমার কাছে যে 11 আছে, এটার সাথে 90টা যোগ করে দিলেই হবে। সো 90 যোগ করে দিলে আলটিমেটলি কত আসতেছে রেজাল্ট, রেজাল্ট আসে হচ্ছে 1 আর 10, 9 আর 1 10। সো এই যে 101 যে সংখ্যাটা পাইলাম, এই 101 আসলে কি, এবার তোমাকে এটা একটু বুঝাই। 101 সিরিয়ালি মনে রাখবা, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, আর হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। তার মানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে, কিন্তু আলটিমেটলি এরা সবই ওই যে জৈব যৌগ থেকে তো আসছে, হাইড্রোকার্বন থেকে তো আসছে, এই জন্য কার্বনের সাথে হাইড্রোজেন থাকার ব্যাপারটা আসে। কিন্তু এখন যদি তুমি চিন্তা করো, এখানে একটা কার্বন আছে, কার্বনের হাত আছে কয়টা ভাইয়া, 4টা। সো 4টা হাতে আলটিমেটলি কি হবে, এখানে হাইড্রোজেন তো একটাও বসবে না, কারণ 0 আসছে। ফ্লোরিনের ভ্যালুটা কত আসছে, 1। তার মানে যে কোনো হাতে তুমি একটা ফ্লোরিন দিয়ে দাও, আর বাকি 3 হাতে কি দিবে, বাকি 3 হাতে 3টা ক্লোরিন। সো নিয়মটা কি, নিয়ম হচ্ছে অবশ্যই আমাদের খালি হাতে, খালি হাতে ক্লোরিন বসবে, এটা হচ্ছে নিয়ম, যে খালি হাতে ক্লোরিন বসবে। সো আমরা আরো কিছু এক্সাম্পল দেখাবো, চিন্তা করো না, যত এক্সাম্পল দেখবা তত অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে। এটাকে ফাইনালি তুমি আণবিক সংকেত লিখতে পারো CF Cl3। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া ক্লোরিনটাকে আগে লিখলে কি কোনো সমস্যা হবে, লিখো, কোনো সমস্যা নাই। আলটিমেটলি যেটা বললাম, তোমার তো আর লিখতে হবে না, এমসিকিউতে যেটা কারেক্ট অপশন থাকবে সেটা তুমি দাগাই দিলেই হবে। হ্যাঁ, এটা তুমি শিওর থাকতে পারো, কোয়েশ্চেন ব্যাংকটা একটু নিজেরা পড়লেই বুঝবা। আসো তাহলে আরো দুই একটা এক্সাম্পল দেখি। মনে করো আমাদেরকে যদি বলা হয় এইটা সিএফসি এবার 13, সাপোজ সিএফসি 13, কি করবো, এই যে 90 যোগ করবা, আমরা এখানেই করে দিলাম, আলাদা আর কাজ করলাম না। তাহলে এটা কত হচ্ছে আলটিমেটলি, 3 হয়ে যাচ্ছে, 9 আর 1 10। সিরিয়াল আবার আগের মতো,
কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন। এখানে দেখো ভাইয়া কোইন্সিডেন্টালি আমাদের হাইড্রোজেনটা 13 র্যান্ডমলি নিচে দেখে হাইড্রোজেনটা 0 চলে আসছে। এমন না যে হাইড্রোজেন সবসময় 0 আসবে, হাইড্রোজেন 1 2 3 যা আসে আপনি ততই বসাবেন, নো প্রবলেম। তাহলে দেখো কার্বন একটা, 1 2 3 4, 4টা হাত দিলাম, এবং এবার 3 হাতে ফ্লোরিন, এই যে 1 2 3। তাহলে নিশ্চয়ই হাইড্রোজেন যেহেতু নাই, খালি হাতে কি বসাবো, ক্লোরিন বসাবো। সো এই হাতে বসবে ক্লোরিন। সো আলটিমেটলি কি দাঁড়ায় পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে CF3Cl। বললাম তো আপনার ইচ্ছা, আপনি ফ্লোরিনকে আগে লিখবেন নাকি ক্লোরিনকে আগে লিখবেন। আবারও বলতেছে আলটিমেটলি লিখাই লাগবে না, কারণ এটা অপশনে দেওয়া থাকবে। এক্স্যাক্টলি, অনেকেই চ্যাটে বলে দিচ্ছি ব্যাপারগুলো, আমার মনে হয় বুঝতেই পারছি। আচ্ছা, এবার একটু আসেন তো উল্টা কাজটা করি। উল্টা কাজ কিরকম, আমাকে যদি বলা থাকে CF2Cl2, CF2Cl2, আমাকে যদি বলা থাকে এইটা CFC কত, আপনি একটু চ্যাটে জানাতে পারবেন? একটু যদি চিন্তা করেন, CF2Cl2, CF2Cl2। এবার আমি উল্টা জানতে চাইছি, এখন কিন্তু আমি সংকেত দিয়ে বলছি এটা CFC কত হবে। হ্যাঁ, সিফাত সবার আগে সঠিক উত্তর দিচ্ছে, আমি দেখতেছি সাদ বলছে, মারুফ বলছে, তুর্না, অনেকে সঠিক উত্তর দিতে পারতেছি, চমৎকার। CF2Cl2 মানে এবার উল্টাটা জানতে চাচ্ছি যে এটা আসলে আমার CFC কত হবে। আচ্ছা, সো দেখেন আমরা একটু ব্যাপারটা বুঝি, একটা কমন সেন্স ভাইয়া। ওই কাজ করার জন্য যদি 90 যোগ করি, উল্টাটা করার জন্য 90 বিয়োগ করা উচিত। তাহলে দেখো এখান থেকে আমরা কি জানি, কার্বন আছে একটা, রাইট? তারপর হাইড্রোজেন একটাও নাই, সো হাইড্রোজেন হচ্ছে 0। আর আমাদের এফ কত, ফ্লোরিন আছে 2টা। সো দেখো নর্মালি তোমাকে প্রশ্ন দিত সিএফসি, এভাবে বলতো যে সিএফসি 12 হইলে কি হবে। বাট এখন তুমি এটা কিভাবে বের করতেছো, এটা যে সিএফসি 12 হবে সেটা এমনি বের করতেছো যে 102 সংখ্যাটা, তার থেকে যদি তুমি 90 বিয়োগ করো তুমি পেয়ে যাবা 12। সো এটাই হচ্ছে তোমার আনসার, তুমি বলবা এটা হচ্ছে সিএফসি 12। আমি জানি উল্টাটা অনেকেই প্রথমবারে বুঝি না, তাই উল্টাটা আমি আরেকবার বলে দিচ্ছি। যেটা হচ্ছে কি করলা, কার্বন দেখলা একটা আছে, ফাইন। হাইড্রোজেন একটাও নাই, তাই হাইড্রোজেন 0 লিখছো। ফ্লোরিন 2টা আছে, এই যে ফ্লোরিন 2টা, তাই 2 লিখছো। আর দেখছো তো আলটিমেটলি ক্লোরিন তো লাগে না, মেনশন করা থাকে না। সো সিরিয়াল কিন্তু একই আছে, যে দেখো কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, এই সিরিয়ালেই বসাইছি। এবং তার থেকে আমরা কি করছি, সুন্দর মতো আস্তে করে 90টা বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস, শেষ, আমাদের কাজ হয়ে গেছে, সিএফসি 12 হবে আনসার। আচ্ছা, আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, যারা বিভিন্ন টাইপ এক্সাম্পল দিয়ে বলতেছো যে ভাইয়া এইটারটা বা ওইটারটা দেখান, এক নাম্বার কথা হচ্ছে কিছু এক্সাম্পল আমি দেখে বলতেই পারতেছি ওগুলো আসলে সিএফসি হয়ই না। হ্যাঁ, মানে একটা তো লিমিট আছে যে কোনগুলা সিএফসি হবে বা কোনগুলা হবে না। আর আরেকটা হচ্ছে যে চাইলে তো অনেক কিছুর জন্যই বের করে দেখানো যায়, কিন্তু নিশ্চয়ই আমরা একটা এমসিকিউ এর জন্য বসে বসে এখানে অনেক টাইম নষ্ট করব না। তুমি দেখবা কোনোটা যদি কোয়েশ্চেন আসে, গুগল করলে অনেক কিছু তুমি পেয়ে যাবা এগুলা। আমরা জাস্ট তোমাকে পরীক্ষায় যেটা লাগবে 1 নম্বরে এমসিকিউ আনসার করার জন্য, সেটাই এখানে দেখাই দিলাম। সো চলেন তাহলে এবার আর সময় নষ্ট না করি, আমরা চলে যাই হচ্ছে সামনের দিকে। ভাইয়া এইচ সহ একটা উদাহরণ তুমি চিন্তা করো না, যে কোনো একটা নাম্বার নাও তোমার পছন্দ মতো, 90 যোগ করো এবং তুমি পেয়ে যাবা, চিন্তা করো না। আচ্ছা, যদি এইচ থাকে তাহলে এক হাতে হাইড্রোজেন দিবা। আমি জাস্ট একটা উদাহরণ না দিয়ে আমি একটা কথার কথা বলি, যে ধরো আমার এরকম আসলো 112, তুমি এই যোগফলটা পাইছো হচ্ছে 112। তো এখান থেকে তুমি কি লিখবা, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে ফ্লোরিন। তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, ফ্লোরিন আছে 2টা। কার্বনের হাত খালি থাকে আর কয়টা, একটা, ওই খালি হাতে ক্লোরিন। এই যে আবার দেখাই গাঠনিক সংকেত, এই যে দেখো কার্বনের 1 2 3 4, 4 হাত। তাহলে এক হাতে কি হাইড্রোজেন, 2 হাতে কি ফ্লোরিন, আরেক হাতে কি ক্লোরিন। সো এই যে CH2Cl, যেই সিরিয়ালেই লেখো, এবার তোমার ইচ্ছা এমসিকিউতে আসবে। ঠিক আছে, সো চলেন এবার সামনের দিকে যাই আমরা। ভাইয়া আবারও রিকোয়েস্ট করতেছি যে যেটা হচ্ছে তোমরা যদি একটা একটা করে সিএফসি দিতে থাকো, আজকে সমস্যা নাই, আমরা কথা বলতে পারবো, কিন্তু 2 ঘন্টা একটা এমসিকিউ এর বিভিন্ন টাইপের সিএফসি নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তো চলো সামনের দিকে যাই। মোটামুটি এগুলা পারলেই পরীক্ষায় তোমার ওই 1 নম্বর এমসিকিউটা হয়ে যাবে। আমাদের মেইন টপিক যেটা আজকে রাসায়নিক সাম্যাবস্থা, সেটা নিয়ে কথাবার্তা বলি, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলি। আমরা কেপিকেসি বের করা শিখবো, এটার জন্য আমাদের কিছু বেসিক জানা লাগবে, সেগুলো একটু দেখি। যেমন বিক্রিয়ার হার ও দিকমুখিতা, আমরা এটা মোটামুটি 19 থেকেই জানি যে বিক্রিয়া 2 রকম হয়, একমুখী বিক্রিয়া আর দ্বিমুখী বিক্রিয়া। সো ওইটারই কিছু কনসেপচুয়াল কথাবার্তা অল্প কিছু সময় নিয়ে বলে দিচ্ছি। দেখো, যদি একটা বিক্রিয়া এরকম হয়, এ থেকে বি তৈরি হচ্ছে। এখন এ থেকে বি যেই স্পিডে তৈরি হচ্ছে, হ্যাঁ, বিক্রিয়ার সবকিছুর একটা স্পিড থাকে। তোমার গাড়ির একটা স্পিড আছে, সাইকেলের একটা স্পিড আছে, হাঁটার স্পিড আছে, পড়ালেখার স্পিড আছে,
বা আমরা যে পড়াচ্ছি সেটার একটা স্পিড আছে। তোমরা মাঝে মাঝে বলো না একটু ফাস্ট পড়ান বা একটু স্লো পড়ান, এটাও কিন্তু একটা স্পিড আছে। সো ঠিক একইভাবে রিয়াকশনেরও একটা স্পিড আছে, একটা রিয়াকশন অনেক ফাস্ট হইতে পারে, অনেক স্লো হইতে পারে। তো এই যে এ থেকে বি যে যাচ্ছে, মানে রিয়াকশনটা সামনে যাচ্ছে, দেখো এ থেকে বি সামনে যাচ্ছে। সো এই সামনে, কারণ অ্যারো চিহ্ন দেখে বোঝাচ্ছে সামনে যাচ্ছে। এই সামনে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা আর এফ দিয়ে লিখি, এবং এটাকে বলি রেট অফ, বাংলাটাও আমি বলে দিব সমস্যা নাই, ফরওয়ার্ড রিয়াকশন, মানে সম্মুখ বিক্রিয়ার হার। আর দেখেন, ইংলিশ টার্ম জানতে তো আসলে কোনো দোষ নাই, কারণ আলটিমেটলি কিছু কিছু জায়গায় কিন্তু ইংলিশে কোয়েশ্চেন আসে। যেমন ধরেন খুব ভালো একটা ইউনিভার্সিটি আইইউটি, পুরো কোয়েশ্চেনই কিন্তু ইংলিশে হয়। সো মাঝে মাঝে আমরা কিছু ইংলিশ টার্ম বলে দিব, বাংলাটাও বলবো অবশ্যই, সমস্যা নাই। তাহলে এটা কি? সম্মুখ বিক্রিয়ার হার, মানে যে বিক্রিয়াটা সামনের দিকে যায় সেটাই তো সম্মুখ বিক্রিয়া। এবার একটু চিন্তা করো, এটা যদি আর এফ হয়, তাহলে আমরা যদি বলি হচ্ছে উল্টা কাহিনীটা, মানে উল্টা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমি, বি থেকে এ হচ্ছে, বিক্রিয়াটা এবার পিছনের দিকে যাচ্ছে। আমরা জানি উভমুখী বিক্রিয়া দুই দিকে যেতে পারে, সামনেও যেতে পারে, পিছনের দিকেও যেতে পারে। সো পিছনের দিকে যদি যায়, তখন আমি নিশ্চয়ই এটাকে ফরওয়ার্ড বলবো না। আমি কি বলবো এটাকে? এটাকে বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমি এটাকে বলবো আর বি, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। তাহলে দেখো, এবার আসো, নর্মালি কি হয়, এই যে বেগগুলোর কথা বলতেছি, আর এফ গ্রেটার দেন যদি আর বি হয়, মানে যে কোনো একটা যদি আরেকটা থেকে বেশি হয়, বা উল্টাটা আর বি গ্রেটার দেন যদি আর এফ হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে একমুখী বিক্রিয়া। তখন সেটাকে আমরা বলি হচ্ছে একমুখী বিক্রিয়া, যদি যে কোনো একটা আরেকটা থেকে বেশি হয়। বাট আমাদের উভমুখী বিক্রিয়া বা সাম্যাবস্থার ক্ষেত্রে কি হয়, উভমুখী বিক্রিয়াটা আগে বলি। উভমুখী বিক্রিয়ায় রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন দুইটা সমান হইতেও পারে, নাও হইতে পারে, উভমুখী। তাহলে আবারও বলতেছি, একমুখীতে কি হয়, একটা আরেকটা থেকে অনেক অনেক বেশি হয়, একটা একটা থেকে অনেক অনেক বেশি হয়, যে দেখা যায় যে বিক্রিয়াটা দেখে মনে হয় শুধু সামনের দিকেই চলতেছে, কিন্তু আমাদের উভমুখী বিক্রিয়া কিন্তু ভাইয়া দুই দিকেই চলে। বাট পার্টিকুলারলি এটা সাম্যাবস্থায় কখন বলবা, যখন আর এফ আর আর বি একদম সেম হবে, একদম সমান হবে। ঠিক আছে? মানে মনে করো যে তুমি একদিকে খাচ্ছ, আরেকদিকে কি এক্সারসাইজ করে শক্তি বার্ন করতেছো। কথার কথা, তুমি একদিকে 20 ক্যালোরি খাইলা, হ্যাঁ, খাওয়া খাইলা, আরেকদিকে তুমি এক্সারসাইজ করে জগিং করে বা সাইকেল চালায় 20 ক্যালোরি বার্ন করলা। তো ব্যাপারটা অনেকটা ওই রকমই, যে যতটুকু আমি বাম থেকে ডানে যাচ্ছি, ওই একই স্পিডে ডান থেকে বামে যাচ্ছি। সো আলটিমেটলি সামনের জিনিসটা আর পিছনের জিনিসটা সমান, একদম রেটটা সমান। সো এটাকে আমরা কি বলতেছি, সাম্যাবস্থা। সো আলটিমেটলি কি দাঁড়ালো, উভমুখী বিক্রিয়া দুইটাই থাকে, বাট এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছি দুইটা যে সমান হওয়া লাগবে এমন কোনো কথা নাই। বাট আমাদের কথা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, সেটা অবশ্যই 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 দুইটা সমান হবে। তাহলে আমরা একটা জিনিস ভাইয়া খেয়াল করব, যে আমাদের যে সাম্যাবস্থার কনসেপ্টটা, এটা কি হয়, আমি আবারও বাংলা কথাটা লিখে দিই, মুখে যেটা বললাম, বিক্রিয়ার হার সমান হয়, বিক্রিয়ার হার সমান হয়। আমরা অনেক সময় একটা মিসকনসেপশন করে ফেলি, পরিমাণ সমান হইলে আমরা বলি যে ওই যে আছে না, যে ধরো এই পাশে ছিল 5, এই পাশে হয়ে গেল 5, বা 50-50। আমরা অনেক সময় মনে করি দুই পাশে 50-50 হইলেই সেটা সাম্যাবস্থা। এমন যে হইতে হবে তা না, ব্যাপারটা পরিমাণের উপর ডিপেন্ড করে না। আলটিমেটলি কত হারে কমতেছে বা কত হারে বাড়তেছে সেটা যদি সমান হয়, তাহলে হচ্ছে সাম্যাবস্থা। ওই যে বললাম না, তুমি 10 খাচ্ছ, 10 বার্ন করতেছো, হ্যাঁ, ওইটা হচ্ছে সাম্যাবস্থা। যে দেখে মনে হবে যে তুমি আসলে বিশেষ কোনো শক্তি অর্জন করো নাই, বাট আলটিমেটলি কি হয়েছে, তুমি 20 ক্যালোরি শক্তি খাইছো, মানে খাওয়া খাইছো, আবার 20 ক্যালোরি বার্ন করছো, যতটুকু তুমি নিছো ততটুকু আবার বেরো করে দিচ্ছো, আলটিমেটলি কি ব্যালেন্সড হয়ে গেছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা। এটা বলি নাই, একই তো ভাইয়া, আরবি, আরবি গ্রেটার দেন আর এফ, আর এফ গ্রেটার দেন আরবি, দুইটাই তো একমুখী, দুইটাই তো একমুখী বিক্রিয়া, তাই না? আলাদা তো কিছু না, দুইটাই একমুখী বিক্রিয়া। যে কোনো একটা আরেকটা থেকে বড় হইলে একমুখী, যে কোনো দুইটা সমান হইলে তারা হচ্ছে যে উভমুখী বিক্রিয়া বা সাম্যাবস্থায় থাকবে। সো চলো এবার সামনের দিকে, যেগুলো ছিল বেসিক কথাবার্তা, এখন আমরা গ্রাফ দেখব। এই গ্রাফগুলা অনেক সময় আমাদের চলে আসে হচ্ছে পরীক্ষা এমসিকিউতে। হ্যাঁ, সাম্যাম আমাদের হার মানে অবশ্যই ঘনমাত্রার পরিবর্তন, সেটা নিয়ে আমি এই যে এই স্লাইডে এখন কথা বলবো। যে এখানে যে আমি বলতেছি রেট ভার্সেস টাইম, তার মানে আমাদের যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আমি বসাতে যাচ্ছি হচ্ছে বিক্রিয়ার হার, ওয়াই অক্ষ বরাবর বসাবো হচ্ছে বিক্রিয়ার হার। ভালো কথা।
ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার হার বসাবো, আর এক্স অক্ষ বরাবর কি বসাবো, সময়। সো একটু যদি আমি মনে করাই দিই বিক্রিয়ার হারটা আসলে কি, বিক্রিয়ার হার হচ্ছে আমাদের ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে সময়, এটা হচ্ছে বিক্রিয়ার হার। স্পিড, ওই যে বললাম না যে আমরা যেরকম বেগ বের করি, কেমনে বের করি আমরা, দূরত্বের পরিবর্তন ডিভাইড বাই সময়। ঠিক একইভাবে যে কোনো কিছুর হার যখন বের করি সময় দিয়ে ভাগ দেই, আর উপরে একটা পরিবর্তন থাকে। যে দেখা গেল যে সাপোজ আমার বিক্রিয়ার শুরুতে ছিল 10, একটা নির্দিষ্ট সময় বিক্রিয়া যাওয়ার পর এটা হয়ে গেল 8, সো 10 থেকে 8 গেলে থাকে 2। সো এই যে 2 পরিবর্তনটা, এটাকে আমরা কি বলতেছি, ধরো বিক্রিয়ার হার। আর একবার বলতেছি যে মনে করো একদম শুরুতে, শুরুতে মানে হচ্ছে আই, আই এর পরিমাণ ছিল 10, আর এফ হচ্ছে ফাইনাল, একদম ফাইনালি সেটা হয়ে গেল সাপোজ 8। সো পরিবর্তন কতটুকু হয়েছে, 10 থেকে 8 পরিবর্তন হয়েছে 2। সো এই 2 কে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তখনই তুমি পেয়ে যাবে বিক্রিয়ার হার, মানে একক সময়ে কতটুকু পরিবর্তন হয়েছে। সেটা কমতেও পারে, বাড়তেও পারে। এবার আসেন সেটা একটু বুঝি, সেটা কমবে নাকি বাড়বে সেই জিনিসটা এবার একটু আমরা বুঝি। রিয়াকশন রেট সেম হলে রিয়াকশন হয় কিভাবে, রিয়াকশন তো হওয়া পসিবল না। আচ্ছা, এটা যদি আমাদের এখানকার কনসেপ্ট হয় তাহলে তো বোঝাই যাচ্ছে আমাদের বইটা ঠিক মতো এখনো পড়াই হয়নি। রিয়াকশন রেট সেম হওয়ার সাথে তো ভাইয়া বিক্রিয়ার হার চলতেছে। হ্যাঁ, তুমি এবার চিন্তা করো, তুমি একটা রেলগাড়িতে বসে আছো, ঠিক আছে, একটা ট্রেন জার্নি করতেছো। এবার একটু চিন্তা করো তুমি কি আসলে থেমে আছো নাকি চলতেছো। বাকিটা কোয়েশ্চেন তুমি নিজেই বুঝে যাবে আনসার কি হবে। আচ্ছা, সো একটু ভাইয়া একটা সত্যি কথা বলি, ইঞ্জিনিয়ারিং পড়ায় একটু বইটা আসলে পড়তে হবে। হ্যাঁ, সবসময় আসলে ভাইয়াদের উপর ডিপেন্ড করলে যে তুমি সাকসেসফুল হবা তা না। আমরা হচ্ছে পথ দেখাবো, একটা তোমাকে ওয়ে বলে দিব, বাকি ওয়েটা কিন্তু ওই দেখানো পথে কিন্তু তোমারই চলতে হবে। একটা সত্যি কথা, আমাদের দেখা যায় যে প্রায় সময় আমরা বইয়ের কনসেপ্ট বা ইন্টারের কনসেপ্ট খুব বেসিক, মানে কিছু কিছু 9-10-এর বেসিক, কিছু কিছু কলেজের বেসিক একটু কম বুঝি বা কম পারি। সেটা তো সমস্যা না, সেটা অবশ্যই তোমার প্রিপারেশনে দুর্বলতা থাকতেই পারে। বাট এখনো ধরো যে 3 মাস সময় আছে, ধরলাম 3 মাস পর অ্যাডমিশন টেস্ট গুলো হবে বা 2.5 মাস পর হবে, যতদিন পরই হোক তোমার কিন্তু এখনো সেটা ক্লিয়ার করে নেওয়ার উপায়টা আছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে একটু মনে করতে হবে যে আমি যত বেশি পারি না কেন, এখন হয়তো আমার ল্যাকিংস আছে, একটু পড়াশোনা করে জিনিসগুলোকে কাভার করে নি। এটাই হচ্ছে তোমার টার্গেট হওয়া উচিত। আচ্ছা, চলেন তাহলে আমরা বিক্রিয়ার হার নিয়ে কথা বলতেছিলাম, এবং বলি এবার, এখন যদি বলি যে এ থেকে বি তৈরি হচ্ছে সাপোজ। সো আমরা যে এ থেকে বি তৈরি হয় এটাকে কি বলি, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর এটাকে কি বলি, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। মানে বিক্রিয়াটা যদি সামনের দিকে যায় তাহলে সম্মুখমুখী, আর যদি বিক্রিয়াটা পিছনের দিকে যায় তাহলে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে কি হয়, শুরুর দিকে আমাদের এই যে সম্মুখমুখী বিক্রিয়ার যে বেগ আর এফটা, সেটা সর্বোচ্চ থাকে। তোমার মনে হতে পারে কেন, একটু চিন্তা করো। সাপোজ আবারও যদি বলি এ বি, শুরুতে কিন্তু ভাইয়া উৎপাদ থাকে না, তাই না, কথার কথা, উৎপাদ তো থাকা উচিত না। শুরুতে তোমার কাছে একটা বিক্রিয়ক থাকে, ধরো এ আছে 100 আর বি আছে 0। তো সময়ের সাথে সাথে কি হয়, ধরো এ হয়ে যায় 80, বি হয়ে যায় 20, এরকম। তারপর এ হয়ে যায় সাপোজ 70, বি হয়ে যায় 30। আস্তে আস্তে এরকম কি হয়, কমতে থাকে বিক্রিয়ক, উৎপাদ বাড়তে থাকে। এন্ড একটা সময় আমরা বলতে পারি হয়তো বা এরকম হইতেই পারে যে একটা সময় যে হয়ে গেল এটাও 50, এটাও 50, এরকম হয়ে গেল। আচ্ছা, এখন একটু দেখি, তার মানে কি, এ যেহেতু বেশি, একদম শুরুতে আমাদের যে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ সেটা হচ্ছে এরকম বেশি থাকবে, এবং আস্তে আস্তে সেটা দেখো সময়ের সাথে সাথে কমতেছে, পরিমাণ কমতেছে, তার মানে বিক্রিয়ার হারটাও স্লো হয়ে যাবে। খুব ভালো কথা। আর আমাদের যে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, আমি যদি বলি এটাকে আর বি, এই পাশে তো আমি রেট রাখতেছি আলটিমেটলি, তাই না, এটা কি সম্মুখমুখী বিক্রিয়ার বেগ, আর এটা কি পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। সো পশ্চাৎমুখী বিক্রিয়াটা কিন্তু শুরুতে 0 থাকে। কেন 0 থাকবে, দেখো শুরুতেও তো থাকেই না, সো 0 থাকাটাই স্বাভাবিক। এন্ড 0 থেকে আলটিমেটলিও কি হবে, 0 থেকে আস্তে আস্তেও বাড়তে থাকবে। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই, কেন 30-70 হইতেই পারে। আমি তো ডট 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 অনেক কিছু হইতে পারে। 30-70 কেন, মনে করো 51 আর 42 কত, এটা গেলে 48, 51 আর 49 হইতে পারে, হইতে পারে 42 আর 58 হইতে পারে, কোনো সমস্যা নেই, জাস্ট এগুলো উদাহরণ। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছিল, আমাদের রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কমতেছিল আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বাড়তেছিল। বাড়তে বাড়তে এর একটা সময় সমান হয়ে গেছে। এই যে এই পয়েন্টে তুমি এসে কি বলতে পারো, আর এফ আর আর বি এরা হচ্ছে একজন একজনের সমান। আর এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক
সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। মানে আমার মোট কথা হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদ যাই থাকুক না কেন, হ্যাঁ জি ভাইয়া, এটা উভমুখী রিয়াকশন। আপনার যদি কনফিউশন হয়ে থাকে, এই যে আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি। এই যে দুই পাশে এরো চিহ্ন দিয়ে দিলাম, দুই দিকেই চলতেছে এটা। সো দেখো, একটা সময় পর যে কি হবে, সম্মুখমুখী বিক্রিয়া বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়া বেগ সমান হয়ে গেল। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিক্রিয়ার হার সমান হওয়ার ব্যাপারটা। এ বি এর মানগুলো পরিমাণ নাকি হার? ধরো এটা হচ্ছে পরিমাণ, তাও যদি তুমি হিসাব করো আস্তে আস্তে, কিন্তু চিন্তা করো, পরিমাণ কমা মানে বিক্রিয়ার হার কমা, তাই না? এই যে দেখো, ঘনমাত্রার পরিবর্তন যদি কমতে থাকে আস্তে আস্তে, বিক্রিয়ার হারটাও কমবে। আর মানে কি? আর মানে আবার হচ্ছে এইভাবে লিখি আমরা, এই যে এক্স বাই টি। এক্স হচ্ছে কতটুকু কমছে বা বাড়ছে, আর টি হচ্ছে সময়। এটাই হচ্ছে বিক্রিয়ার হার। আরেকবার লিখে দিলাম, পরিমাণ ডিভাইড বাই সময়। সো এই তো, এটা হয়ে গেল আমাদের বিক্রিয়ার হারের সাথে সময় সম্পর্ক। আমরা দেখলাম যে বিক্রিয়ার হার কমা বাড়ার ব্যাপারটা, ঠিক আছে। সো চলেন, হ্যাঁ তানজিরা, বুঝতে পারছি, সমস্যা নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার তাহলে আমরা সামনের দিকে যাই। এখন আমরা পরবর্তীতে যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। মানে এখন তোমার আগের মতো নিচে এক্স অক্ষের সময় থাকবে, ওইটা প্যারা নাই। এক্স অক্ষের সময় থাকবে, ভালো কথা, দিয়ে নি, যেহেতু বুঝে গেছে এক্স অক্ষের সময় হবে। কিন্তু এখন তুমি ওয়াই অক্ষ বরাবর কি রাখবা? কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা সি দিয়ে প্রকাশ করি আমরা, ঠিক আছে। দেখো, এই গ্রাফটা ভাইয়া তিন রকমের হইতে পারে। আমাকে তার আগে একটু বলো, আমরা যে জানি কে বিক্রিয়ার একটা সাম্য ধ্রুবক, যেটা নিয়ে আমরা বিস্তারিত সামনে হচ্ছে আলোচনা করব, বাট আমরা জানি যে কে হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক, ঠিক আছে। সো আমি তোমাকে বলতেছি, তোমরা চ্যাটে একটু আনসার দিও, দেখবো কি অবস্থা। উৎপাদ যদি হয়, ইংলিশ হচ্ছে প্রোডাক্ট, উৎপাদ যদি হয় পি, আর বিক্রিয়ক যদি হয় আর, কে সমান আমি কি লিখতে পারি? পি বাই আর নাকি আর বাই পি? চ্যাটে একটু বলেন তো, কে সমান আমি কি লিখতে পারি? পি বাই আর নাকি আর বাই পি? একটু মনে করে দেখি আমরা। অনেকে সঠিক উত্তর দিচ্ছি, দু একজন কিন্তু এখনো ভুল দিচ্ছি। মানে যখন আমরা সামুদ্রবুক, ওই যে কেপিকেসি দেখবো না একটু পরে, কেপিকেসি যখন আমরা বাইর করি, তখন আসলে উপরে কে থাকে আর নিচে কে থাকে, উপরে কি প্রোডাক্ট থাকে নাকি নিচে প্রোডাক্ট থাকে সেটা বলতেছি। আচ্ছা, ম্যাক্সিমাম আমি কারেক্ট অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। কেউ যদি ভুলে যে থাকি, জেনে নেই ভাইয়া, উপরে থাকে হচ্ছে উৎপাদ আর নিচে থাকে হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে। তার মানে ইকুয়েশনটা আলটিমেটলি কি হচ্ছে? প্রোডাক্ট ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্ট। সো দেখো, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? কে ইকুয়ালস টু প্রোডাক্ট ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্ট, উৎপাদের পরিমাণ ডিভাইড বাই বিক্রিয়ক। ঠিক একইভাবে উৎপাদের পরিমাণ ডিভাইড বাই বিক্রিয়ক, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা এই সেম জিনিসটাই লিখতে পারি। আচ্ছা, এখন দেখো, তিনটা মান দেখতে পারতেছি আমরা নিশ্চয়ই। প্রথমটা হচ্ছে কে ইকুয়ালস টু 1। হ্যাঁ, একটু চিন্তা করো, আমরা আবারও যদি এ বি এর এক্সাম্পলটা নিয়ে আসি। একটা রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হয় ভাইয়া, তখন কিন্তু আমরা ধরেই নিচ্ছি বি উৎপাদটা শূন্য থাকে, আর প্রোডাক্টটা একটা পরিমাণ থাকে, মানে রিয়েক্ট্যান্ট বা বিক্রিয়কের একটা পরিমাণ থাকে, যেমন আমরা ধরছিলাম 100। তাহলে দেখো, আমি যদি এই গ্রাফে চিন্তা করি, একটা বিক্রিয়ার শুরুতে রিয়েক্ট্যান্টের একটা পরিমাণ থাকে বিক্রিয়ক, বাট উৎপাদটা কি থাকে? জিরো থাকে। সো আমি যদি এই গ্রাফে বলি, সাপোজ এটা হচ্ছে আমাদের রিয়েক্ট্যান্টের পরিমাণ বিক্রিয়ক, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের পরিমাণ। কোন একটা রাসায়নিক বিক্রিয়ার শুরুতে, আবারও বলতেছি, আমাদের এখানে বিক্রিয়কটা ম্যাক্সিমাম থাকে আর উৎপাদটা থাকে না, যে কোনোটাই তুমি বলো না কেন। উৎপাদ সাধারণত কি থাকে? শূন্য থেকেই শুরু হয়। উৎপাদ সাধারণত শূন্য থেকেই শুরু হয়, প্রোডাক্ট পি শূন্য থেকে শুরু হচ্ছে। এখন দেখো, যেটায় কে সমান হচ্ছে পি বাই আর, তার মানে যেটা আমার আস্তে আস্তে কি হবে, এই যে পুরা সমীকরণটা কি আসতেছে? 1 আসতেছে। তার মানে এটার গ্রাফটা যদি আমি একটু চিন্তা করি, কি হবে এটা? রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমবে, ভালো কথা, কমলো। আর আমাদের যে প্রোডাক্টের পরিমাণ, সেটা আস্তে আস্তে বাড়বে, তাই না, সময়ের সাথে সাথে আমরা জানি। এবং এটা হইতে হইতে আলটিমেটলি কি হয়ে গেল, একটা টাইমে এরা দুইজন সেম হয়ে গেল। তার মানে বুঝতেছো এখানে কি হয়েছে? গ্রাফ দুইটা এক কেন হয়ে গেছে? এই যে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট এখানে সমান হয়ে গেছে। আর এরা যদি সমান হয়, তাহলেই তো এদের মানটা, অনুপাতটা 1 আসবে, তাই না? সো এই গ্রাফের জন্য আমি কি বলতে পারি? এই গ্রাফের জন্য বলতে পারি কে ইকুয়ালস টু 1। আবার রিপিট করতেছি ব্যাপারটা, বারবার রিপিট করব গ্রাফগুলা, সমস্যা নাই। রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক কমে যাচ্ছে, আর উৎপাদ বেড়ে যাচ্ছে। বাড়তে বাড়তে একটা সময় তারা সমান হয়ে গেল। সো এই যে যখন সমান হয়, তখন কে এর মানটা হয় হচ্ছে 1। এবার তাহলে একটু পরের গ্রাফটা চিন্তা করি ভাইয়া। পরেরটা কি বলছে?
আর হচ্ছে পি এর থেকে বড়। তুমি এটা আমার কথা বিশ্বাস করা লাগবে না, তুমি নিজে নিজে মনে মনে সংখ্যা চিন্তা করবা। তুমি মনে মনে সংখ্যা চিন্তা করো। সাপোজ এটা নিলা তুমি 10, আর নিলা 10, আর পি নিলা তুমি 5। কারণ কি 10 5-এর থেকে বড়, তাহলে এটা কত আসে দেখো তো, 0.5 আসে না আনসার? এন্ড অবশ্যই ভাইয়া কি এটা 1-এর থেকে ছোট। বুঝাই যাচ্ছে কি এটা তাহলে <1, এটা আমার তোমাকে বলেও দেওয়া লাগবে না। সো আলটিমেটলি এটার গ্রাফটা যেরকম হয়, রিঅ্যাক্ট্যান্ট আস্তে আস্তে কমতে থাকে, ভালো কথা, কমতে কমতে ধরো এরকম হয়ে গেছে, কিন্তু এটা মিলে না। আর প্রোডাক্টটা বাড়তে বাড়তে ধরো এরকম হয়ে গেছে। সো আলটিমেটলি ধরো এরকম একটা সময় যে আমি বলতেছি কি হচ্ছে, দেখো এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ, এই যে হলুদ গ্রাফটা, আর সবুজটা হচ্ছে কি প্রোডাক্টের পরিমাণ। খেয়াল করছো আমার এখানে রিঅ্যাক্ট্যান্ট কিন্তু উপরে আছে, ধরো গ্রাফে এটা যদি হয় 10, এই পয়েন্টটা কত 5, এই জন্য তুমি 5-কে 10 দিয়ে ভাগ দিচ্ছ, আর কি এর মানটা কিন্তু <1 আসতেছে এখানে। আশা করি বুঝতে পারছি আমরা এই ব্যাপারটা, খুবই সহজ। আচ্ছা, সো পরেরটা একটু দেখেন। পরেরটা যদি আমরা বলি, এখানে আলটিমেটলি রিঅ্যাক্ট্যান্ট বেশি প্রোডাক্ট কম থাকে শুরুতে, বাট একটা সময় বিক্রিয়া করতে করতে ধরো রিঅ্যাক্ট্যান্ট হয়ে গেছে কত বলবো 5, আর প্রোডাক্ট হয়ে গেছে 10। তাহলে এবার তুমি চিন্তা করো, 10-কে যদি 5 দিয়ে ভাগ দাও কত আসে 2। সো 2 অবশ্যই কি 1-এর থেকে বড়। আলটিমেটলি এখানে কি হচ্ছে ভাইয়া, আবারও যদি বলি, রিঅ্যাক্ট্যান্টটা মনে করো কমতে কমতে এইভাবে চলে আসলো, ঠিক আছে। আর আমাদের যে প্রোডাক্টটাকে আমি আবারও সবুজ দিয়ে লিখতেছি, সেটা বাড়তে বাড়তে হচ্ছে এইভাবে চলে আসলো। তাহলে দেখো বেশি কার মান, উপরে কে আছে, উপরে আছে প্রোডাক্ট, ওর মানটা বেশি, আর রিঅ্যাক্ট্যান্টের মানটা কম। তো স্বাভাবিক একটা বড় সংখ্যাকে যদি একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ দাও, তাই না, তাহলে আলটিমেটলি কি হবে, কি এর মানটা 1-এর থেকে বড়ই আসবে। আর এটা দেখো রিঅ্যাক্ট্যান্টের মান বেশি ছিল, আর প্রোডাক্টের মানটা কম ছিল। তো একটা ছোট সংখ্যাকে, এই যে পি একটা ছোট সংখ্যা, একটা ছোট সংখ্যা 5-কে যদি একটা বড় সংখ্যা 10 দিয়ে ভাগ দেন, তাহলে অবশ্যই সেটা কি 1-এর থেকে ছোট আসবে। প্রোডাক্ট বাড়বে কেন, প্রোডাক্ট বাড়াটা স্বাভাবিক না? দেখো এই যে আগের এক্সাম্পলটা যদি একটু দেখো, প্রোডাক্ট না বাড়লে বিক্রিয়া হয়ে কি লাভ, একটু চিন্তা করো না। এই যে 70 30, 50 50, 30 70, একটা সময় তো এরকম হইতেই পারে, তাই না? এটা 0 হয়ে গেল আর এটা একদম 100 হয়ে গেল। এটাই তো বিক্রিয়ার নিয়ম, মানে বিক্রিয়া করতে 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 সবগুলা বিক্রিয়াকে উৎপাদে পরিণত হয়ে গেল, হইতেই পারে সেটা। সো প্রোডাক্ট বাড়বে না ভাইয়া, তাহলে রাসায়নিক বিক্রিয়া করে কি লাভ হইলো প্রোডাক্ট যদি নাই বাড়ে? হ্যাঁ। আচ্ছা, সো আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই, গ্রাফ 3টা আমি আবার রিক্যাপ করব, কোনো প্রবলেম নাই। এক্স্যাক্টলি শর্মি, তুমি যে কথাটা বলছো সেটাই। যখনই দেখবো যে প্যারালেল হয়ে গেছে, তখনই বুঝবো যে সাম্যাবস্থা। এই যে দেখো এখানে প্যারালেল হয়ে গেছে, এই দুইটা দাগ প্যারালেল হয়ে যাওয়া মানে এই যে দেখো প্রত্যেকটাতেই হয়েছে, কিন্তু এটাতে বলতে পারো ভাইয়া প্যারালেল তো হয় নাই। প্যারালেল হওয়া আর একটার উপর আরেকটা যাওয়া একই কথা। হ্যাঁ, দুইটা তো সেমই হয়েছে আলটিমেটলি। আচ্ছা, দেখো প্রত্যেকটা আরেকবার রিক্যাপ করতেছি। প্রথমটায় যেটা হচ্ছে ভাইয়া, আর কমতেছিল, পি বাড়তেছিল। প্রথমটায় না, ইনফ্যাক্ট প্রত্যেকটাতেই স্বাভাবিক বিক্রিয়া কমবে আর উৎপাদ বাড়বে। বাড়লো, খুব ভালো কথা। এখন রিয়েক্ট্যান্ট কমতে কমতে আর প্রোডাক্ট বাড়তে বাড়তে যদি সাম্যাবস্থায় দেখি যে তাদের পরিমাণটা সমান, ওই যে বললাম না 50-50, ধরো 50-50, তখন 50-কে 50 দিয়ে ভাগ দিলে উত্তর আসবে 1। তার মানে সাম্য ধ্রুবক কে এর মানটা তুমি বলতেছো 1 হবে। ফাইন, গেল। তারপরেরটা দেখলাম যে বিক্রিয়ক কমতেছিল, কমতে কমতে ধরো বিক্রিয়কটা চলে আসলো আমাদের কত 70-এ, আর উৎপাদটা চলে আসলো ওই যে 100-এর এক্সাম্পলটাই চিন্তা করো, উৎপাদটা চলে আসলো ধরো 30-এ। এখন ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে উপরে প্রোডাক্ট 30, নিচে হচ্ছে বিক্রিয়ক 70। সো বুঝতেই পারতেছো এই আনসারটা কত আসবে, 1-এর থেকে কম আসবে। বুঝলাম। আর এই এক্সাম্পলটা ধরো প্রোডাক্টটা বেড়ে গেছে, মানে মনে করো উৎপাদ হয়ে গেছে 70, আমি বেশ কয়েকটা 10-5-এর এক্সাম্পল দিচ্ছি, এখন আবার 70-30-এ দিচ্ছি, আর বিক্রিয়ক হয়ে গেছে 30। স্বাভাবিক একটা বিক্রিয়ার সামনের দিকে যাচ্ছে, বিক্রিয়ক কমাটা আর উৎপাদ বাড়াটাই স্বাভাবিক। সো বাড়তে 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 কি হয়ে গেল, 70 আর 30 হয়ে গেল। বুঝতেই পারতেছে এটা 1-এর থেকে বড় আসবে। সো আলটিমেটলি কি হবে, এই গ্রাফটা দেখছো একদম একটা আরেকটা উপরে গেছে, এই গ্রাফটায় রিঅ্যাক্ট্যান্টেরটা উপরে, প্রোডাক্টেরটা নিচে, আর এটা কি হচ্ছে সবুজটা উপরে আর হলুদটা নিচে। সো এটা হচ্ছে আলটিমেটলি এই 3টা গ্রাফ ছিল। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এবার তাহলে আমরা নেক্সটের দিকে যাই। অনেকে রিকোয়েস্ট করতেছে নেক্সটে যাওয়ার জন্য। আশা করি যারা বুঝি নাই আরেকবার ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো, সমস্যা হবে না। রিয়াকশনের জন্য কি সবচেয়ে ভালো 3 নং গ্রাফ? হ্যাঁ বলতে পারেন, কারণ এখানে আমরা প্রোডাক্ট বেশি পাচ্ছি। ওইভাবে যদি আমরা চিন্তা করি বলতেই পারি যে যেখানে প্রোডাক্ট বেশি পাচ্ছি সেটা সবচেয়ে ভালো। আচ্ছা, এবার হচ্ছে আমরা কথা বলবো ভরক্রিয়া সূত্র নিয়ে। ভরক্রিয়া সূত্র কি বলা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা বিক্রিয়ার গতিবেগ বা স্পিডটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক।
তার মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে স্পিড, সেটা কি বলা হচ্ছে, তার প্রত্যেকটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা একটু কিছু জিনিস এবার রিভাইজ দিই। আমি এটাকে রিভাইজ বা রিভিশন বা কি বলবো, ইন জেনারেল একটা মনে করার ব্যাপারটাই বলবো। যে কারণ আমরা এগুলো কিন্তু মোটামুটি জানি যে দ্রবণের ক্ষেত্রে সাধারণত আমরা মোলার ঘনমাত্রাটা নিই। মোলার ঘনমাত্রা কি মানে সি। আমরা কি করি, উপরে এন নেই হচ্ছে মোল সংখ্যা, আর নিচে ভি নেই হচ্ছে আয়তন লিটারে। সো যখন আমাদেরকে একটু মনে করে দেখো কেসি বের করতে দেয়, সাধারণত কিন্তু আমরা ঘনমাত্রাটা নিয়ে কাজ করি, এবং ওই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি, তাই না? ঠিক একইভাবে একটু চিন্তা করো, যখন আমাদের গ্যাসের কথা আসে তখন আমাদের আংশিক কিন্তু বের করতে হয়। ওই যে যখন আমরা কেপি বের করি তখন আমরা এরকম কিছু টার্ম ইউজ করি না? সাপোজ এই যে আংশিক চাপ এ ইন্টু আংশিক চাপ বি, এই ধরনের কিছু জিনিস ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম যে ঘনমাত্রাটা কিভাবে ইউজ করি, মোল পার লিটার। ঘনমাত্রাটা কেমনে আসে, মোল ডিভাইড বাই আয়তন, মোল পার লিটার। আর আংশিক চাপ ব্যাপারটা কি, আংশিক চাপ ধরো আমি এখানে আমার কাছে তিনটা গ্যাস আছে, চিন্তা করো কথার কথা, এ বি সি, এবং এরা প্রত্যেকে আছে হচ্ছে কত বলবো আমি, ধরো ও আছে হচ্ছে 2 মোল, আর ও আছে ধরো 3 মোল, আর এটা আছে ধরো 5 মোল। 2 মোল, 3 মোল, 5 মোল। তাহলে মোল ভগ্নাংশের খুবই সুন্দর একটা জিনিস, কোনো প্যারাই হয় না এটাতে। ধরো আমি যদি বলি আংশিক চাপ পি এ, মোল ভগ্নাংশ কেমনে নিব, তুমি তাকাবা এ নিজে কত মোল আছে, এ নিজে আছে 2 মোল, কি দিয়ে ভাগ দিব, টোটালটা দিয়ে। তাহলে 2 + 3 5, 5 + 5 10, 2 কে 10 দিয়ে ভাগ দিবা, পেয়ে যাবা মোল ভগ্নাংশ এর। এবং সেটাকে তুমি কি দিয়ে গুণ দিবা, শুধু পি দিয়ে। এই শুধু পিটা কি, এটা হচ্ছে মোট চাপ। আর আংশিক চাপ কি, আলাদা আলাদা এ বি সি প্রত্যেকের আংশিক চাপ যদি তুমি বের করো, সেটাই হচ্ছে আলটিমেটলি প্রত্যেকের আংশিক চাপ। ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, কি হয়েছে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ঘনা মাত্রা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, টাইপিং মিস্টেক হয়েছে এটা আর কি। আচ্ছা, তারপর যদি দেখো পি বি এর কথা যদি বলি, কি হবে, আশা করি এটা এখন বুঝতেই পারতেছি। বি কে নাও, আর নিচের টোটালটা দিয়ে ভাগ দাও, 3 × 2 = 5, 5 × 5 = 10, গুণ দিব হচ্ছে মোট চাপ পি দিয়ে। আর যদি সি এরটা চিন্তা করো, ওর নিজের যতটুকু আছে সেটা নিলা, 5 নিলা, আর টোটালটা 10 দিয়ে ভাগ দিলা, আর মোট চাপ পি দিয়ে গুণ দিলা। সো এইভাবেই কিন্তু তুমি আংশিক চাপগুলা বের করে ফেলতে পারো। আর আংশিক চাপ আমাদের কেন লাগে আবারও যদি মনে করে দেখো, কেপি বের করতে কিন্তু আংশিক চাপটাই লাগে, আর কেসি বের করতে আমাদের সি বা মোলার ঘনমাত্রা সেটা লাগে। সো চলেন এবার তাহলে আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, চাপ এগুলা তো আমরা মোটামুটি জানি। ঠিক আছে, আহ নট চাপটা কি দেওয়া থাকবে? ও, নট মানে মোট চাপ লিখতে চাইছিলা তাই না? হ্যাঁ, মোট চাপ দেওয়া থাকবে, মোট চাপ দেওয়া থাকবে, অবশ্যই ম্যাথ দেখবো, সমস্যা নেই। আগে একটু কনসেপ্ট আলোচনা করে নিই, দেখবা প্রচুর ম্যাথ দেখবো, হিসাব নাই ম্যাথের। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, সাম্যদ্রব্যকের যে ফর্মুলাটা লিখাই আছে এখানে, কারণ আলটিমেটলি আমরা আর কিচ্ছু না পারি আর না পারি, এই ফর্মুলা কিন্তু এখানে 100% মানুষ যে আমরা পারি কেপি কেসি, সেটা কিন্তু আমি কনফিডেন্ট আপনাদের ব্যাপারে। তো কারণ কি একটু দেখো, আমরা ফর্মুলা দেখে বুঝতে পারতেছি কেসি কি নিছি, ঘনমাত্রা। ঘনমাত্রাটাকে আমরা কেমনে লিখি, এভাবে এই যে যেটা বলতেছিলাম, যে ঘনমাত্রাটাকে এভাবে থার্ড ব্র্যাকেটে লিখি, এবং এই যে ওর সামনে যে সংখ্যাটা থাকে সেটা আমার পাওয়ার হিসেবে চলে যায়। আচ্ছা, এটা তো ভাই একটা মানে এক্সাম্পল দেওয়া আছে, যারা এটাও একটু দুর্বলতা আছে আমি তাদের জন্য র্যান্ডম আর একটা এক্সাম্পল নেই। এই মনে করো আছে আমাদের, কি বলবো, ধরো 2a + 3b, এটা থেকে হয়ে গেল আলটিমেটলি 4c + 3d। তোমাকে যদি এরকম একটা বিক্রিয়ার কেসি বের করতে বলে, তুমি কি করবা, কেসি সমান উপরে কি নিবা, উপরে নিবা হচ্ছে সি আর ডি, নিলা সি ইন্টু ডি। কারণ কি, উৎপাদটাকে উপরে নিতে হয় আর বিক্রিয়ককে নিচে নিতে হয়, তার মানে নিচে নিবা এ আর বি কে। ভালো কথা। আর এদের উপর পাওয়ার কত যাবে, যার সামনে যত সংখ্যাটা আছে। সো পাওয়ারটা বসে দিই, দেখো এর সি এর সামনে আছে 4, ডি এর সামনে আছে 3, তাই পাওয়ার চলে গেছে, এর সামনে আছে 2, আর বি এর সামনে আছে কত, 3। ব্যাস, হয়ে গেল আমাদের, যার সামনে যত সংখ্যা আছে মোল সংখ্যা, সেটাই চলে যাবে আমাদের পাওয়ার হিসেবে। ঠিক আছে? সো সব তথ্য সাম্যাবস্থায় বলতে ওই যে বলেই দিবে যে বিক্রিয়াটা সাম্যাবস্থায়
আচ্ছা, সো দেখো আছেন। আচ্ছা আচ্ছা, একটু মাঝখানে মনে মনে হয় হয় একটু নেটটা, কেটে হ্যাঁ গেছিল। বাড়ি হ্যাঁ, মারছিল, হ্যাঁ হ্যাঁ আমিও বাড়ি টের মারছে। পাইছি। আগের স্লাইডটা কমপ্লিট হয়েছিল ভাইয়া, ওইটার সঙ্গে হ্যাঁ শোনা মানে যাচ্ছিল কি? আমি কিউ এর দিকে তাকাইছিলাম তো আমি দেখি নাই, বাট হঠাৎ করে কথা কেটে গেছে আর ওরা চেটে লেখা শুরু করছে আর কি। আচ্ছা, একটু বলেন তো আমাকে যে আগের স্লাইডটা কি আবার যাব নাকি যাব না, এটা লিখবেন ইয়েস অর নো, আগের স্লাইডটা যাব নাকি যাব না। আচ্ছা ইয়েস, ওকে, বুঝে গেছি আনসার, ঠিক আছে আর বলতে হবে না। এই যে দেখো, আগের স্লাইডে যেটা বুঝাচ্ছিলাম যে আমাদের একটা উভমুখী বিক্রিয়ার কেসি বা কেপি নির্ণয় করার ক্ষেত্রে ওই সামনে যে মোল নাম্বারটা থাকে সেটার ইম্পর্টেন্সটা বুঝাচ্ছিলাম, যে মোল নাম্বারটা আসলে আমরা কি চলে যায়, পাওয়ার হিসেবে চলে যায়, সেটাই বলতেছিলাম। আর কেউ একজন খুব সম্ভবত জিজ্ঞেস করছিল যে সব তথ্যর সাম্যাবস্থায় বলতে কি বোঝায়, এটা এক্সপ্লেন করছিলাম। যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন আমরা যে কেটা বের করি বা কেপিটা বের করি, সেটা আসলে কি আলটিমেটলি সাম্যধ্রুবক। সো সাম্যধ্রুবক কে পিও হইতে পারে, সাম্যধ্রুবক কে সিও হইতে পারে, যে কোনোটাই আসলে হইতে পারে। আবারও বলতেছি যে পাওয়ার হিসেবে তুমি কাকে নিবা সেটা ডিপেন্ড করে সামনের এই সংখ্যাগুলোর উপর, বাকিটা তো একদম সেম টু সেম, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু তাহলে কেপিআরটা লিখে দিই, যদি আগেরটা আমার ভয়েসের কারণে কেউ মিস করে থাকো। উপরে তুমি কি লিখবা, সি এর আংশিক চাপ, ডি এর আংশিক চাপ। নিচে কি লিখবা, এ এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ। আর পাওয়ার হিসেবে কি যাবে, 4 3, কেন 4 3, সামনে 4 আছে, সামনে 3 আছে। পাওয়ার হিসেবে কি যাবে, 2 3, কেন 2 3, সামনে 2 আছে, সামনে 3 আছে। হোপফুলি উপরেরটা নিচেরটা দুইটা মিলে এবার ক্লিয়ার। কেপিকেসির একক নিয়েও আলাদা কথা হলো ভাইয়া, হ্যাঁ চিন্তা করেন না। হ্যাঁ কেপিকেসির পার্থক্য নিয়েও কথা হবে, বললাম তো আজকে কথাবার্তা পুরাটাই কেপিকেসি নিয়ে, তো লেকচার মনে করো 3 ভাগের 1 ভাগ হয়েছে মাত্র। সো তুমি অপেক্ষা করো, আস্তে আস্তে সব বুঝে যাবা। আচ্ছা, এখন আমরা কেপিকেসির একক নিয়ে কথা বলতেছি। দেখো কেপিকেসির একক, কেসি এর একক কি বলা, মোল পার লিটার, তার উপরে পাওয়ার হচ্ছে ডেল এন, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমার জন্য বুঝতে সবচেয়ে সুবিধা হবে। এবার একটু আসো, যে মনে করো আমাদের একটা বিক্রিয়া আছে এরকম, যে 2A প্লাস হচ্ছে 3B, এটা থেকে হয়ে যাচ্ছে আমাদের, সাপোজ ওই যে আগের এক্সাম্পলটাই যদি নিই, 4C প্লাস হচ্ছে যে 3D, এটা একটা উভমুখী বিক্রিয়া। তোমাকে যদি এটার কেসি এর একক বের করতে বলে, দেখো কি বলা আছে, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। সো উৎপাদের মোল কি আছে, আসো হিসাব করি, 4 মোল আছে, 3 মোল আছে। সো 4 + 3, এটা থেকে তুমি কি বাদ দিবা, বিক্রিয়কের মোল, বিক্রিয়কের মোল কত আছে, 2 আর 3। সো 2 + 3 বাদ দিলা, কত আসলো দেখি, 4 3 7, আর 7 থেকে 2 গেলে থাকে, 7 থেকে 5 গেলে থাকে 2। সো এই যে 2 যে পেয়ে গেলাম না, তুমি কি করবা, জাস্ট মোল পার লিটার আছে না, মোল পার লিটার এটার উপরেই, এই যে এটাই হচ্ছে, সরি কেসি লিখছি, এটাই হচ্ছে আমাদের ডেল এন, এটাই হচ্ছে আমাদের ডেল এন। মোল পার লিটারের উপরে তুমি পাওয়ারটা ডেল এন দিয়ে দিবা কত, 2। এখান থেকে যে আনসারটা পাবা সেটা তুমি দিয়ে দিবা। সো কেসি এর এককটা তুমি তাহলে কি পেয়ে গেলা, মোল স্কয়ার লিটার ইনভার্স 2 পাইলাম, খুব ভালো কথা। আসো কেপিএরটা আরেকবার দেখে আরেকবার বুঝি ব্যাপারটা কি বলছে এখানে। উৎপাদের মোল নিবা মাইনাস বিক্রিয়কের মোল, উৎপাদের মোল কত, 4 3 7। সো 4 3 7 যোগ করছি উৎপাদের মোট মোল, এটা থেকে কাকে বাদ দিচ্ছি, বিক্রিয়কের মোট মোল, 3 2 5। সো 7 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে আমরা কত পাইছি, 2 পাইছি। সো আলটিমেটলি তুমি কি করবা, এটিএম আছে না, খুব সুন্দর মতো জাস্ট এটিএম এর উপর পাওয়ারটা দিয়ে দিবা 2। ব্যাস, তোমার কেপি এর একক ডান, আর কোনো চিন্তা নাই। সো এখন আমরা আশা করি বুঝতে পারছি ব্যাপারটা, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে অনেক এক্সাম্পল দেখাবো, তখন আমরা ব্যাপারগুলো বুঝবো। সাম্মাম, এই ম্যাথগুলোতে প্রেসার কখনোই আসলে ইয়েতে দেওয়া থাকে না, প্যাসকেলে দেওয়া থাকে না, এটিএম এ দেওয়া থাকে। তুমি যদি যে কোনো মানে বোর্ডের কোশ্চেন বলো বা যে কোনো তুমি কি বলে এটাকে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখে দেখো, দেখবা যে সবসময় এটিএম এ দেওয়া থাকবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, হ্যাঁ চিন্তা করা লাগবে না। ওরকম কোনোটা একক ডিফারেন্ট থাকলে আমরা বলেই দিব। যেমন এখানে আমরা একটু একক নিয়ে কথা বলতে পারি। আমরা জানি যে কেপি আর কেসি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কেপি সমান কেসি, বড় করে লেখার একটা কারণ আছে, আর টি ডেল এন। ডেল এন নিয়ে আশা করি পরিচয় করানো দরকার নাই, যেমন এই বিক্রিয়ার জন্য ডেল এন কত দেখলাম, 2, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, ভালো কথা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে কেপি আর কেসি এদের দিকে যদি তুমি একটু তাকাও, কেপিতে ভাইয়া সাধারণত কাদেরকে ইউজ করি, কেপিতে ইউজ করি হচ্ছে ওই যে মোল
এটিএম আংশিক চাপ নিয়ে কাজ করি। আর কেসিতে তুমি কাকে নিয়ে কাজ করো? ঘনমাত্রা মানে মোল পার লিটারকে নিয়ে কাজ করো। এবার তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, একটু বলো তো, আমরা তো আর এর দুইটা মান জানি, আমি লিখে দিতেছি আগে। 0.0821 লিটার এটিএম একটা একক আছে, আর আরেকটা একক আছে হচ্ছে 8.314 জুল পার কেলভিন একটা একক আছে, জুল একক আছে, মানে দুইটার সাথে কেলভিন পার মোল আছে। তোমাদের কি মনে হয় একক কোনটা হবে বলো তো? পারো এমনিতে অনেকেই, বাট ভুল করো না কোনোদিন। এক্স্যাক্টলি ভাইয়া, প্রথমটা একক হবে, তাই না? অবশ্যই প্রথমটা হবে। মনে রাখবা, আবারও বলতেছি, এই চ্যাপ্টারে কিন্তু এক এক ধরনের ম্যাথে আর এর এক একটা মান ব্যবহার করা লাগে, আমরা আলাদা করে দিব যে কোন ম্যাথে কোনটা। বাট পার্টিকুলারলি তুমি সূত্র দেখেই বুঝে যাবা যে কোন ম্যাথে এটা তোমার মুখস্থ করা লাগবে না। তুমি তো জানো তোমার সাইকোলজি এভাবে কাজ করা উচিত। আচ্ছা, কেপি তো চাপ এটিএম, আর কেসি তো মোল পার লিটার। সো অবশ্যই চাপ আর মোল পার লিটারে আমি এমন কিছু ইউজ করবো, এমন একটা একক ইউজ করবো যার মধ্যে লিটার আর এটিএম আছে, তাই না? এবং আমি দেখতেছি সবাই এখানে কারেক্ট আনসারই দিচ্ছ। সো অবশ্যই ভাইয়া, আমরা এখানে ইউজ করব লিটার এটিএম মানটা। আর আবারও বলতেছি যে কখন আমরা জুলটা ইউজ করব সেটাও আমি আজকেই বলে দিব। তো ওইটা জুলের এক্সাম্পল যখন আসবে তখন বলবো। আপাতত তাহলে এটা একটু দেখে রাখি, ঠিক আছে? এন এর মান নেগেটিভ হলেও কোনো প্রবলেম না ভাইয়া। এন এর মান নেগেটিভ হলে আপনি বসাবেন, বললাম তো এন এর মান আসুক -3, তোমার জন্যই বলি। এন এর মান -3 আসুক, তখন তুমি কি করবা? এটিএম পাওয়ার বসাই দিবা -3, সমস্যা নাই তো, তাই না? এন এর মান যা ইচ্ছা তা আসুক, কোনো প্যারাই নাই। আচ্ছা, সো চলো এবার আমরা সামনের দিকে যাই। অনেক সময় কেপি এর কেসিস একক, কেপি কেসি এর একক দেওয়া থাকে না কেন ভাইয়া? আচ্ছা শুনেন, কেপি কেসি এর আসলে বাস্তবে যখন বড় হবেন, বড় হয়ে আরেকটু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবেন, তখন দেখবেন যে কেপি কেসি এর আসলে এককটা নাই। হ্যাঁ, কারণ তখন জিনিসটা আরেকটা কনসেপ্ট আছে, সেটা এখন আপনারা বুঝবেন না। বাট কথা হচ্ছে, বলা হয় কেপি কেসি এর এককটা নাই। ইভেন আপনাদের কোনো কোনো বইতেও জাস্ট এটা লেখা আছে, কেপি কেসি এর একক আছে, হ্যাঁ একক নাই এরকম বলা আছে। কিন্তু কথা হচ্ছে যে, আমরা যদি বলি যে আমাদের কেপিকেসি, এটা তুমি যদি পরীক্ষায় ম্যাথ করো, আমি এখানে লিখে দিচ্ছি, পরীক্ষায় ম্যাথ আসলে একক লিখতেই হবে, কারণ তোমাদের বইতে আছে, আর কোনো কথা নেই। বইতে আছে, বা তুমি যদি একটু খেয়াল করো যে ম্যাক্সিমাম আমাদের পরীক্ষায় যে আসে, তখন কেপিকেসির একক না লিখলে আসলে নাম্বার 1 2 কেটে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই জন্য আমরা কেপিকেসি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, একজন খুব চমৎকার একটা প্রশ্ন করছে, এন যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কি হবে? ভেরি গুড কোয়েশ্চেন, এমনটাই তো চাই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এ এন যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তুমি বুঝো এবার, এন কমপ্লেক্স নাম্বার হবে নাকি তুমি ব্যাপারটাকে কমপ্লেক্স করতেছো? মূল সংখ্যা কমপ্লেক্স করতে থেকে হবে। হ্যাঁ, পেঁচায়ও না ভাইয়া, পেঁচানো গেলে অনেক পেঁচানো যায়, ঠিক আছে? না পেঁচাই আমরা, ভালোর জন্য যতটুকু বোঝার জন্য লাগে ততটুকু নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? চলেন সামনের দিকে যাই। আচ্ছা, কেপিকেসি কখন কেমনে বুঝবো এটা বলে দিব, সমস্যা নেই ভাইয়া। চলো, তোমাদের জন্য একটা ছোট্ট পোল, এবং আমি জানি এটা মোটামুটি 100% না হইলেও কাছাকাছি একটা রেজাল্ট আসবে। 80-90% সঠিক উত্তরই দিবা যে এই বিক্রিয়ার একক কোনটা হবে, কেপি এর একক কোনটা হবে, দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি। এবং সোফার 100%, 94 হয়ে গেছে, দেখা যাক। আচ্ছা, দেখো, আপনারাই দেখেন, আপনাদের অবস্থা হচ্ছে 82%। আচ্ছা, খারাপ না, তাও এটা 90% উপরে আসার মতো একটা ইজি জিনিস কিন্তু, ঠিক আছে? বেশি কিছু তো আমার এখানে করার নাই। আমি কি করবো আলটিমেটলি এখানে, এই যে ডান পাশে উৎপাদ আছে 2 মোল, 1 + 1, হ্যাঁ 2, সো 2 থেকে 2 বাদ দেন, উত্তর আসে 0। তার মানে এই জিরোটা কি? ডেল এন। এখন একটু চিন্তা করেন, কেপি এর একক কি বলা হয়েছে? এটিএম এর উপর ডেল এন। সো ডেল এন যদি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, আলটিমেটলি সেটা 1 আসে। 1 মানে কি? আসলে একক নেই। সো আমাদের সঠিক উত্তর কিন্তু ভাইয়া একক নাই এই ম্যাথের, ঠিক আছে? এটার জন্য একক থাকবে না, এমন না যে থাকতে পারতো না, অবশ্যই থাকতে পারতো, আমরা দেখবো একটু পরে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো চলো এবার সামনের দিকে যাই। আমরা এই টাইপের কিছু কনসেপ্ট বলার পরেই, সমস্যা নেই, একদম পারফেক্ট টাইমে ব্রেক দিব, যাতে তুমি একটা টপিক থেকে আরেকটা টপিকে ট্রানজিশনটা ধরতে পারো, ঠিক আছে? দেখো ভাইয়া, এবার কি বলা হচ্ছে? সমীকরণ ভিত্তিক গণনা। আমাদের এই টাইপের কিছু জিনিসপত্র আসে, হিসাব নিকাশ। আমি তোমাকে একটু দেখাই। আমি আগে এই পেজে খুব সুন্দর বেসিক বুঝাবো, বেসিক বুঝানোর পর তোমাকে আমি ম্যাথ করাবো। আগে বেসিকটা বুঝো, তাহলে দেখবা ম্যাথ পানি লাগবে। একটু আসো, ধাপে ধাপে যাই, বড় করে লিখতেছি। এ থেকে বি তৈরি হচ্ছে, এরকম একটা বিক্রিয়া। আচ্ছা, একটু ডানে জায়গা লাগতে পারে। এ থেকে বি তৈরি হচ্ছে এরকম একটা বিক্রিয়ায়, আপনাকে বলে দিল হচ্ছে এটার কে এর মান, কেপিকেসিতে যাচ্ছি না, শুধু কে বলতেছি, এটার কে এর মান হবে কত? কেমনে বের করেন আপনি?
উপরে রাখেন হচ্ছে বি আর নিচে রাখেন এ, তাই তো রাখলাম আমরা, ভালো কথা। এবার একটু চিন্তা করো, তুমি এ থেকে বি বিক্রিয়াটা জীবনে দেখোই নাই, তুমি দেখছো বি থেকে এ, তাহলে তুমি চোখ বন্ধ করে এটার জন্য কে এর মানটা কি লিখতা? অবশ্যই এ কে উপরে রাখতা আর বি কে নিচে রাখতা, তাই না? খুব স্বাভাবিক, উপরে রাখতা তুমি কি উৎপাদ আর নিচে রাখতা বিক্রিয়ক। উপরেরটা তো তুমি কি করছো, উপরে উৎপাদ বি কে রাখছো আর নিচে বিক্রিয়ক এ কে রাখছো। এখন একটু কথার কথা মান দিয়ে এবার চিন্তা করি। সাপোজ আলটিমেটলি কে কি হয়ে গেছে এখানে, উল্টা হয়ে গেছে না? So আমি এটাকে লিখতে পারি না 1/k। তার মানে কি বুঝতে পারছি ভাইয়া, এ থেকে বি হইলে যদি কে হয়, হ্যাঁ, তাহলে বি থেকে এ হইলে 1/k হবে। ভাইয়া এটা কেপিকেসি যে কোনোটাই হইতে পারে, আমি এটা আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? এটা কেপিকেসি যে কোনোটাই হইতে পারে, কোনো সমস্যা নাই। আর মিরাজ, একটু ভিডিওটা দেখে নিও ভাইয়া পরে, ওই পার্টিকুলার টাইমটা, মনে করো ক্লাসের 1 ঘন্টা সময়ের ভিডিওটা টেনে একটু দেখে নিও। আচ্ছা, তাহলে দেখো, এবার একটু চিন্তা করি। আমরা বলতেছি হচ্ছে, ধরো এই বিক্রিয়াটাকে নিয়ে আসি, 2a থেকে 2b হয়েছে, 2a থেকে 2b হয়েছে। সো নিয়ম কি বলে তোমার, উপরে তুমি বিক্রিয়ক রাখবা আর নিচে কি, উপরে উৎপাদ রাখবা আর নিচে বিক্রিয়ক, এবং কি করবা, বি এর উপর পাওয়ার চলে যাবে 2, ইভেন এ এর উপরও পাওয়ার চলে যাবে 2। রাইট গেল, খুবই ভালো কথা। এবং পাওয়ার চলে যাওয়ার পর আলটিমেটলি এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, বি ডিভাইড বাই এ হোল টু দা পাওয়ার কিন্তু 2, এভাবে লিখতে পারি। এখন দেখছো বি বাই এ, এটা মানেই আবার কি, এটা মানেই আবার হচ্ছে কে স্কোয়ার। আচ্ছা আমি এটাকে নতুন একটা কে প্রাইম দিয়ে বুঝাই, এটাকে নতুন একটা কে বুঝাই, যেহেতু আলাদা বিক্রিয়া আলাদা কে। এখন একটু দেখেন ভাইয়া, কনসেপ্টটা বুঝছি নাকি? যখন এ থেকে বি হচ্ছিল আর বি থেকে এ হয়েছে, বিক্রিয়া উল্টে গেছে, তাই কে এর মানটা উল্টে গেছে। দেখছো কে এর মানটা উল্টে গেছে। তারপর যখন আমি এটাকে 2 দিয়ে গুণ দিছি, 2 দিয়ে গুণ দেওয়ার কারণে কি হয়ে গেছে, 2টা পাওয়ারে চলে গেছে। এখানে এই কথাটাই বোঝানো হয়েছে, যত দিয়ে আমরা গুণ দেই সেটা পাওয়ারে চলে যাবে। এই যে আমি বাংলা অক্ষরে বড় বড় করে লিখে দিই, যত দিয়ে গুণ তত কে এর পাওয়ার হিসেবে যাবে, পাওয়ার হিসেবে যাবে, যত দিয়ে গুণ ততই কে এর পাওয়ার হিসেবে যাবে। তো সাপোজ ধরেন এবার আমরা বলতেছি এরকম একটা বিক্রিয়া হাফ এ, এটা থেকে পাচ্ছি আমি হাফ বি, তাহলে বুঝতেই পারতেছো তুমি এখানে হাফ দিয়ে গুণ করছো। তাহলে এবার কিছু না লিখেই তুমি র্যান্ডমলি বলে দিতে পারো, নতুন যে কেটা পাবা সেটা হবে একদম প্রথম যে কেটা ছিল তার পাওয়ার হবে হাফ। আবারও বলতেছি কই চেঞ্জ হয়েছে দেখো, এটার সামনে কিছু ছিল না, এটার সামনে একটা হাফ দিয়ে গুণ দিছি, যত দিয়ে গুণ কে এর পাওয়ার তত, তাহলে কে এর পাওয়ার হাফ। আর কোনো কিছুর পাওয়ার হাফ মানে সেটা কত হবে, রুট কে, সাপোজ এরকম। সো ধরো কথার কথাই, প্রথম মানটা যদি আমাদের 100 আসতো, তাহলে পরের মানটা কত আসতো, 1/100, তাই না? তারপরের মানটা কত আসতো, 2 দিয়ে গুণ দিচ্ছ, তার মানে ওই 100-র উপরে পাওয়ার 2। তারপরে মানটা কত আসতো, √100, সো আসতো 10। সো আলটিমেটলি একটা বিক্রিয়ার কে যদি তুমি জানো, বিক্রিয়াটাকে উল্টাইলে কি হবে, উল্টাইলে মানটা উল্টে যাবে, গেল। আর যত দিয়ে তুমি গুণ করছো আলটিমেটলি কি হবে, পাওয়ারে তত হবে। এই যে ভাইয়া বললেন যে কি নেগেটিভ হলে কি হবে, আপনি কেন নেগেটিভ মোল সংখ্যা দিয়ে গুণ করবেন একটা জিনিসকে? মোল সংখ্যা তো আলটিমেটলি কি হয়, পজিটিভ হয়। বিক্রিয়ার মোল সংখ্যা জীবনে নেগেটিভ হয় শুনছি? সো এটাই বললাম, আমরা কি করি অনেক সময় কনসেপচুয়ালি চিন্তা না করে একটু অন্যরকম চিন্তা করতে যাই, পেঁচাই ফেলি জিনিসগুলোকে এবং ভুলভাবে পেঁচাই। সো পেঁচাই বা একটু কঠিন করে চিন্তা করি, সমস্যা নাই, কিন্তু সঠিকভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা, একই প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ শিলা, অবশ্যই এটা একই বিক্রিয়ার ক্ষেত্রে, এমন না যে যে কোনো বিক্রিয়া আমরা এরকম চেঞ্জ করে দিলাম। বিক্রিয়া একই, জাস্ট সামনে কি করতেছি, কখনো 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, হ্যাঁ এরকম। আচ্ছা আসো, এবার হ্যাঁ হ্যাঁ এখন কমপ্লেক্স নাম্বারও চলে আসবে, সমস্যা নাই। এবার আসো আমরা বুয়েটে 17-18 সালে আসা এই প্রশ্নটা দেখি, খুবই সহজ। আচ্ছা, সমস্যা নেই ফাহিম, তুমি 2 মিনিট একটু চোখ বন্ধ করে আমার কথাটা শোনো, ওইটাই মনে করো ব্রেক। এটা তুমি ম্যাথটা চোখ বন্ধ করেও যে বুঝতে পারবা আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দিতেছি, ঠিক আছে? না না, গুণ আমাদের ইচ্ছা মতো দিব না, এই যে দেখেন গুণ ম্যাথে যেটা লেখা থাকবে ওইটা দিয়ে দিব। আসো বুঝি। আমাকে প্রশ্নে যে বিক্রিয়াটা দেওয়া দেখো, ধাপে ধাপে বলতেছি আমি। প্রশ্নে এমন একটা বিক্রিয়া দেওয়া যে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তারা মিলে তৈরি